আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা ভালো আছো। আমরা গত ক্লাসে টেস্ট অফ হাইপোথিসিস নিয়ে কথা বলছিলাম। আজকেও আমরা টেস্ট অফ হাইপোথিসিসের কিছু এক্সাম্পল করব এবং আজকে আমরা করব ইকুয়ালিটি অফ টু মিন। ঠিক আছে, এর কিছু এক্সাম্পল আমরা করব। আমরা চলে যাই আমাদের স্লাইডে। আমাদের দেখো এক্সাম্পলটা It is noted that to investigate if male and female typists earn comparable wages, the sample data for daily wages of male and female provide the following information: sample mean and variance of male and female. তোমাদের এরকম একটা টেবিলে মেল ফিমেলের স্যাম্পল গুলো দেওয়া আছে। তো আমাদের যেটা বলছে যে কি করতে চাই, যে মেল ফিমেলের যে আর্নিংটা সেটা কম্পেয়ার করার জন্য, অর্থাৎ মেল এবং ফিমেলের যে ওয়েজেস, ডেইলি ওয়েজেস, সেটা ইকুয়াল কিনা সেটা আমরা টেস্ট করে দেখতে চাই। তো আমাদের এইভাবে দেওয়া আছে, যেটা দেখো স্যাম্পল সাইজ দেওয়া আছে মেলের জন্য 60, ফিমেলের জন্য 60। মিন ওয়েজেস যেটা দেওয়া আছে অর্থাৎ গড় মজুরি যেটা, সেটা মেলের জন্য 158.50 আর হচ্ছে ফিমেলের জন্য 141.60 টাকা। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে একটু মেনশন করে দেওয়া আছে, সেটা কি, এটা এখানে বলে দেওয়া আছে পপুলেশন। যদি তোমাদের পপুলেশন না বলে দিত তাহলে তোমরা এটাকে ধরে নিতা এটা হচ্ছে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যেহেতু এখানে ভিতরে মেনশন করে দেওয়া আছে যে পপুলেশন, তাই আমাদের বুঝতে হবে যেটা পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে কত, 18.20, আর ফিমেলের দেওয়া আছে 20.60। এখন বলছে টেস্ট whether the mean wages of male typist is more than female typist at 5% and 1% level of significance। তাহলে বলছে যে এখানে কিন্তু একটু ভালো করে খেয়াল করবা যে টেস্ট করে দেখো, দেখা হলে বা টেস্ট করে দেখো যে এটা ঠিক কিনা। মেল টাইপিস্ট যারা, তাদের মজুরিটা ফিমেলের চেয়ে বেশি। এটা 5% করে দেখাতে বলছে, 1% করে দেখাতে বলছে। তাহলে আমরা এখানে ধরে নেই যে let the wages of male and female are normally distributed and independently distributed, normally and independently distributed with mean mu1 and mu2 and known variance sigma 1 square and sigma 2 square respectively। কেন? কারণ আমরা আমরা যখন থিওরি করেছি তখন কিন্তু আমরা বলেছিলাম কিছু অ্যাজাম্পশনস থাকবে। সেটা হলো কি, আমাদের কিছু অ্যাজাম্পশন ধরে নিতে হয়। সেটা হচ্ছে যে যে পপুলেশনটা সেটা আমাদেরকে ধরে নিতে হবে নর্মালি ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড। তাই আমরা এখানে ধরে নিলাম যে মেল এবং ফিমেলের যে ওয়েজেস সেটা নর্মালি এবং ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড, একটা আরেকটার উপর নির্ভরশীল না, যে মেইলের উপর ফিমেলের ওয়েজেসটা নির্ভরশীল কি না সেরকম কিছু না। তাহলে দুটোই ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড এবং তার মিন হচ্ছে, যেহেতু এটা পপুলেশনকে আমরা মেনশন করছি, সো আমরা মিন একটাকে ধরলাম মিউ1 আর একটাকে ধরলাম মিউ2। এবং এখানে নোন ভ্যারিয়েন্স বলা হচ্ছে কারণ এখানে আমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিশন দেয়া আছে, সেই কারণেই আমাদের বলা হচ্ছে যে নোন ভ্যারিয়েন্স একটা হচ্ছে সিগমা 1 স্কয়ার আর একটা হচ্ছে সিগমা 2 স্কয়ার রেসপেক্টিভলি। and it is one tail test, so we consider the following hypothesis: h naught mu1 is equal to mu2 against mu1 greater than mu2। এখন এই যে তোমাদের এই জায়গাটা, অর্থাৎ আমাদের আমি একটু দেখাই দিই, সেটা হচ্ছে যেহেতু আমাকে বলা হচ্ছে কি যে মিন ওয়েজেস অফ মেল ইজ মোর দেন ফিমেল টাইপিস্ট, ঠিক আছে, এই যে কথাটা বলা হচ্ছে টেস্ট করে দেখতে বলছে, তাহলে এই কারণে এটা হয়ে গেল কি ওয়ান টেল টেস্ট। আমাদের যদি শুধু বলতো যে টেস্ট ওয়েদার দ্য wages are significantly different at 5% level or 1% level of significance, তাহলে তাহলে আমাদের কোনো দিকেই মেনশন করা থাকতো না যে এটা ফিমেলেরটা বেশি না মেলেরটা বেশি, এরকম কোনো ইন্ডিকেশন থাকতো না। এবং এরকম কোনো ইন্ডিকেশন যদি না থাকতো তাহলে আমরা কি করতাম, এটাকে টু টেল করতাম। যেহেতু এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে একদিকে যে মেলটা
ফিমেলের চেয়ে বেশি কিনা টেস্ট করে দেখো। সো এটা কি হবে, এটা ওয়ান টেইল হবে এবং এটা যেহেতু কি হচ্ছে ওয়ান টেইলের μ1 গ্রেটার দেন μ2 হবে। ঠিক আছে, এটা তোমরা একটু বুঝে নিবা, দেখে নিবা। ওকে, তাহলে এখন আমরা ডিসাইড করব, আমাদের হাইপোথিসিস ধরা শেষ, অল্টারনেটিভ হাইপোথিসিস ধরা শেষ, এবং আমরা নাও উই হ্যাভ টু টেক আওয়ার টেস্ট স্ট্যাটিস্টিক। তাহলে টেস্ট স্ট্যাটিস্টিক আমরা জানি যে সিঙ্গেল মিন ডাবল মিন দুটোতেই কি হয়, হয় টি টেস্ট হবে না হয় জেড টেস্ট হবে। এখন যেহেতু এটা স্যাম্পল সাইজ বড়, n গ্রেটার দেন 30, অর্থাৎ n1 গ্রেটার দেন 30, n2 গ্রেটার দেন 30, সুতরাং আমরা এটা বুঝতেই পারছি যে এটা আমাদের কি হবে, জেড টেস্ট হবে। সো as the sample size is large, under the null hypothesis the value of test statistics given by z is equal to x1 bar minus x2 bar divided by root over 1 sigma 1 square divided by n1 plus sigma 2 square divided by n2। এখানে তোমাদের একটু কথা আছে যে যেহেতু আমাদের এটা পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলছে, তাহলে আমাদের বুঝতে হবে এটা হলো আমাদের সিগমা 1, এটা হলো আমাদের সিগমা 2 দেয়া আছে। আর যদি পপুলেশন কথাটা না থাকতো তাহলে আমাদের বুঝতে হতো এটা হচ্ছে S1, এটা S2। আর যেহেতু এটা সিগমা 1 সিগমা 2 দেয়া আছে, সুতরাং আমরা এই ফর্মুলাতে সিগমা 1 স্কয়ার বসাবো এবং সিগমা 2 স্কয়ার বসাবো। আর দেয়া না থাকলে আমরা কি বসাতাম, এখানে জাস্ট S1 স্কয়ার আর S2 স্কয়ার বসাতাম। এখন দেখো যে আসলে তোমাদের যেই জিনিসটা সেটা হচ্ছে এই কথাটা তোমরা পরে পরে লিখবা। হ্যাঁ, ফর আলফা ইজ ইকুয়াল টু 0.05 দ্য ক্রিটিক্যাল ভ্যালু অফ z ইজ গ্রেটার দেন, এটা আসবে আসলে এটার পরে। আমি পেনটা নিয়ে নিই। ওকে, এই লেখাটা একটু একটু হয়েছে, এই লেখাটা তোমরা লিখবা এই এই ক্যালকুলেশনের পরে। ওকে, তাহলে আমরা যাব হচ্ছে কোথায়, আমরা যাব প্রথমে যে এইটার পরে আমরা যাব here x1 বার is equal to আমাদের 158.50, x2 বার আমাদের দেয়া আছে দেখো 141.60, সিগমা 1 দেয়া আছে 18.20 আর সিগমা 2 দেয়া আছে আমাদের 20.60 এবং n1 n2 সমান যেহেতু তাই আমরা এখানে লিখলাম n1 is equal to n2 is equal to 60। Okay, now thus the computed value of z is equal to, তাহলে মানগুলো আমরা বসিয়ে দিলাম এখানে, এখানে মানগুলো বসিয়ে দিলাম, বসানোর পরে আফটার সিম্পলিফিকেশন আমরা পেলাম এটা সমান 4.76। ওকে, আমরা পেয়েছি কত, 4.76। এখন দেখো যে এখন তুমি এই কথাটা লিখবে at 5% level of significance or alpha is equal to 0.05 the critical value of z is greater than 1.645। z এর মান, এটা যেহেতু ওয়ান টেইল টেস্ট 5% লেভেলে, এটা তোমাদের কিছু জিনিস আছে যে কতগুলো ভ্যালু তোমরা একদম মনেই রাখবা। 5%-এর, 1%-এর, ওয়ান টেইলের মান, টু টেইলের মান, এই দুটো মান, চারটা মান মনে রাখবা, তাহলে তোমাদের কাজ করতে কোনো সমস্যা হবে না। তাহলে 5%-এ ওয়ান টেইল টেস্টে জেড এর ভ্যালু হচ্ছে 1.645, এটা মনে রাখবা। এটা হচ্ছে জেড এর টেবিল ভ্যালু বা তোমার এটা কি কি বলবো আমরা, ট্যাব ভ্যালু বলতে পারি। আর ক্যালকুলেটেড ভ্যালু কত, ক্যালকুলেটেড ভ্যালু হচ্ছে 4.76। তাহলে 4.76 দ্যাট মিন্স এটা জেড, জেড গ্রেটার দেন যেহেতু 1.645, তাহলে আমরা বলতে পারি, দুটোর জন্য তোমরা দুটো কমেন্ট লিখতে পারো, কোনো সমস্যা নাই। এখানে বোধহয় লিখেছে, দেখি আমি, দ্য কম্পিউটেড ভ্যালু অফ জেড ইজ গ্রেটার দেন দ্য ক্রিটিক্যাল ভ্যালু অ্যাট বোথ লেভেল অফ সিগনিফিকেন্স। এখানে দুটোই একসাথে বলে দিয়েছে, কারণ হচ্ছে আমরা জানি যে 1% লেভেল অফ সিগনিফিকেন্সে জেড এর ভ্যালু ওয়ান টেইলের জন্য 2.33। আবারও বলছি 1% লেভেল অফ সিগনিফিকেন্সে ওয়ান টেইল টেস্টের জন্য জেড এর ভ্যালু হচ্ছে 2.33। তাহলে এই 1% এর ভ্যালু আর 5% এর ভ্যালু, দুটো ভ্যালুর ক্ষেত্রেই দেখা যাচ্ছে ক্যালকুলেটেড ভ্যালুটা বড়। এই কারণে বলা হচ্ছে এখানে যে at 5% alpha is equal to 0.05 the critical region of z is greater than 1.645 and for alpha is equal to 0.01 the critical region of z is greater than 2.33। so আমাদের হাইপোথিসিসটা কি হবে, রিজেক্টেড হবে, কারণ আমাদের ক্যাল ভ্যালুটা বা টেস্ট ভ্যালুটা এটা হচ্ছে টেবিল ভ্যালুটা যেটা আছে ওগুলোর চেয়ে বড়। দেখো এই 4.56 2.33 চেয়েও বড়,
1.465 এর চেয়েও 645 এর চেয়েও বড়। সুতরাং আমরা যে হাইপোথিসিসটা ধরেছিলাম দ্যাট মিন্স এটা রিজেক্টেড হয়ে গেল। তো এটা রিজেক্টেড হয়ে গেলে অ্যাকসেপ্টেড কোনটা হলো? এটা অ্যাকসেপ্টেড হবে। তাহলে তোমাদের কনক্লুশনে যেটা আসতে হবে সেটা হচ্ছে হ্যাঁ, মিউ1 কে আমরা ধরেছিলাম কি মেইলের ওয়েজেস না, আর মিউ2 কে ধরেছিলাম আমরা ফিমেইলের ওয়েজেস। তাহলে আমরা নাও উই ক্যান টেক আওয়ার কনক্লুশন যে মিউ1 ইজ গ্রেটার দেন মিউ2, দ্যাট মিন্স দ্য ওয়েজেস অফ মেল ইজ গ্রেটার দেন দ্য ওয়েজেস অফ ফিমেল। এইভাবে আমরা কনক্লুশন আসতে পারি। এখন আমরা একটু দেখি এখানে যে আমরা কনক্লুশন লিখেছি, দ্য কম্পিউটেড ভ্যালু অফ জেড ইজ গ্রেটার দেন দ্য ক্রিটিক্যাল ভ্যালু অ্যাট বোথ লেভেল অফ সিগনিফিকেন্স। বোথ লেভেল একসাথে বলে দিয়েছে এখানে 5% এর জন্য আর এটা 1% এর জন্য। Hence, in the given city, male typists have on the average higher earning than the female counterpart at 1% and 5% level of significance. তাহলে আমরা সুতরাং এখানে কনক্লুশন আসতে পারি যে ওই শহরে মেইলের যে মেইল টাইপিস্টরা কি করে গড়ে ফিমেলের চেয়ে বেশি আর্ন করে থাকে 1% এবং 5% লেভেল অফ সিগনিফিকেন্স। সো দ্য ভ্যালু অফ জেড ইজ হাইলি সিগনিফিকেন্ট। সুতরাং আমরা বলতে পারি জেডটা হচ্ছে হাইলি সিগনিফিকেন্ট, কারণ দুটো ক্ষেত্রেই কিন্তু এটা গ্রেটার দেন আসছে। ঠিক আছে, তাহলে আমরা দেখি এখন আসল সেকেন্ড ইয়েতে আমরা একটু ওইটাও দেখি যে এখানে বলছে লার্জ স্যাম্পল সাইজ উইথ আননোন পপুলেশন ভ্যারিয়েন্স। তার মানে এখানে তোমাদের এটা মেনশন করা থাকবে না যে লার্জ স্যাম্পল সাইজ উইথ আননোন পপুলেশন ভ্যারিয়েন্স। তোমরা দেখে বুঝতে হবে যে এটা পপুলেশন ভ্যারিয়েন্সটা নোন না আননোন। A potential buyer of electric bulb bought 100 bulbs, each of two famous brands A and B. Upon testing both these samples, he found that brand A had a mean life of 1500 hours, 1500 hours with standard deviation of 50 hours, whereas brand B had an average life of 130 hours with standard deviation 60 hours. এখানে একটু ফন্টটা ছোট হয়ে গেছে, তোমাদের সমস্যা নাই, এই ফন্টটাতে একটু ছোট আসছে। আচ্ছা, তাহলে এখানে বলছি কত যে ফিমেইলের ব্র্যান্ড বি এর যে অ্যাভারেজ সেটা হচ্ছে 1530 আওয়ার এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 60 আওয়ার। আমরা একটু এটা হাইলাইট করে ফেলি পেন দিয়ে। তাহলে আমাদের দেখো যে 100টা বাল্ব কিন্তু বলছে ইচ অফ টু ব্র্যান্ড। ঠিক আছে, প্রত্যেকটা ব্র্যান্ডেরই 100টা করে বাল্ব। তাহলে এখানে আর বলে দেয় না যে এ বাল্বের কয়টা, বি বাল্বের কয়টা। সবসময় যে সমান থাকবে তা কিন্তু না, অসমান হতেই পারে। যে আমি এ ব্র্যান্ড থেকে 80টা নিলাম, বি ব্র্যান্ড থেকে 90টা নিলাম, এরকম হতে পারে। তাহলে দেখো এ ব্র্যান্ডের মিন লাইফ দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের মিউ1, এটা হলো আমাদের মিউ1, আর এটা হচ্ছে তার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এখন দেখো যে এখানে কিন্তু বলে দেয় নাই এটা পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তার মানে হলো এটা কি, এটা যেহেতু স্যাম্পল নিয়েছে তাহলে এটা x1 বার, আমি একটু ভুল বললাম, এটাকে আমি স্যাম্পল, তোমাদেরকে মনে রাখতে হবে এটা কি, এটা হচ্ছে মিন, কিসের মিন, স্যাম্পল মিন। ঠিক আছে, তাহলে স্যাম্পল মিন যেহেতু এটাকে আমরা বলবো এটা হচ্ছে আসলে x1 বার। ঠিক আছে, এটা হলো আমাদের x1 বার, আর এটা হচ্ছে আমাদের কি, এটা হলো আমাদের S1 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বলছে। সুতরাং এটা আমাদের S1, আর বলছে whereas band B has average life of 1530, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের x2 বার। ওকে, x2 বার, আর তার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত বলছে, এটা হলো আমাদের 60, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের S2। তাহলে এখন এখানে দেখো যে যেহেতু এখন আমাদের বলছে কি, ক্যান ইট বি কনক্লুড দ্যাট at 5% level of significance that the bulb of two brands are differ significantly in equality in quality। তার মানে এখানে আমাদের কিন্তু বলে দেয় নাই যে বাল্ব এটা বিটার চেয়ে বেটার কিনা, বা বাল্ব বিটা এটার চেয়ে বেটার কিনা। আমাদের শুধু বলছে 5% লেভেল সিগনিফিকেন্সে কনক্লুশন দেখাও যে দুটো ব্র্যান্ড সিগনিফিকেন্টলি ডিফার করে কিনা কোয়ালিটির দিক থেকে। ওকে, তাহলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে আমার স্যাম্পল সাইজ লার্জ 100,
সুতরাং আমার বুঝতেই হবে যে এটা আমার কি হবে, জেড টেস্ট হবে। এবং সেখানে আমাদের জেড টেস্টের ক্ষেত্রে আমরা ফর্মুলাগুলো আগে লিখেছিলাম, যে এখানে দেখো আমরা অ্যাজাম্পশন গুলো চলে আসি। We assume that the parent population of these two lifetime are independently distributed with mean mu1 and mu2 and unknown variance sigma 1 square and sigma 2 square। তাহলে এখানে কেন আননোন ভ্যারিয়েন্স আসলো? কারণ আমার এই পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া নেই, এখানে দেওয়া আছে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিশন। দ্যাট মিনস এটা হলো আমার স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিশন আর এটা হলো আমার স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিশন। তাই আমাকে বলা হলো যে এটা হলো কি আমাদের পপুলেশন unknown variance of sigma 1 square and sigma 2 square. We also assume that there is no significant difference in the quality of both brands, so that the brand A is good as brand B in terms of operating hours. তাহলে আমাদের যেহেতু কোনো ইন্ডিকেশন নাই, তাহলে আমরা বলতে পারি যে এ আর বি দুটো সমান অপারেটিং এর ক্ষেত্রে দুটোই সমান রকম ভালো, ঠিক আছে, কোয়ালিটির দিক থেকে। তাহলে আমাদের টেস্ট হচ্ছে কি দেখো, টেস্ট স্ট্যাটিস্টিক হাইপোথিসিস হচ্ছে কি h not mu1 is equal to mu2 against h1 mu1 not is equal to mu2। কারণ আবারও বলছি যে এটা হলো কেন, যেহেতু আমাদের কোথাও ইন্ডিকেশন নাই যে এ ব্র্যান্ডটা বি এর চেয়ে ভালো কিনা অথবা বি ব্র্যান্ডটা এ এর চেয়ে ভালো কিনা, আমাদের ইকুয়ালি আসলে সিগনিফিকেন্টলি ডিফার করে কিনা সেটা দেখাতে বলছে। তাই আমাদের এখানে অল্টারনেটিভ হাইপোথিসিস হবে নট ইকুয়াল টু। তাহলে আমরা আসি এখন টেস্ট স্ট্যাটিস্টিক। যেহেতু স্যাম্পল সাইজটা লার্জ, সুতরাং আন্ডার দ্য নাল হাইপোথিসিস উই দ্য ভ্যালু অফ টেস্ট স্ট্যাটিস্টিক ইজ জেড এবং জেড ইজ ইকুয়াল টু x1 বার মাইনাস x2 বার। নিচে রুট ওভার, এখানে দেখো এখন আর সিগমা 1 স্কয়ার থাকবে না, সিগমা 2 স্কয়ার থাকবে না। কেন? কারণ আমার পপুলেশন ভ্যারিয়েন্স আননোন। আমার দেয়া আছে কি s1 দেওয়া আছে, সুতরাং আমি এখানে লিখবো s1 স্কয়ার প্লাস এখানে s2 স্কয়ার। তাহলে এখানেও দেখো যে তোমরাও লেখার সময় ওইভাবেই লিখো, আগেই আসলে এটা বলা যায় না, ক্যালকুলেশন করে তো দেখতে হবে যে আমার ইয়েটা ঠিক কিনা, মড অর্থাৎ জেড এর ভ্যালুটা বড় আসছে না ছোট আসছে, এটা প্রত্যেকটাই কেন যে এরকম আসছে। তোমরা যে কাজটা করবা এখানেও সেই কাজটা যে আমি বলে দিলাম, তোমরা এখানে এইটাকে পরে লিখবা, এটাকে এইটার পরে লিখবা, তাহলে তোমাদের ইয়ে করতে সুবিধা হবে। তাহলে এখানে দেখো যে আমাদের প্রথমে আমরা এটা লিখবো, লেখার পরে আমি এখানে ভ্যালুগুলো কি কি আছে বসিয়ে দিলাম, যে x1 বার হচ্ছে আমার 1500, এই যে এখানে দেওয়া আছে, x2 বার হচ্ছে আমার 1530 বসালাম, s1 হচ্ছে আমার 50 এখানে বসালাম, s2 হচ্ছে 60 এখানে বসালাম, আর n1 সমান n2 সমান 100। তারপরে আসো s1 স্কয়ারে সরাসরি তোমরা এখানে বসিয়ে দিতে পারো, একেবারে মান বসিয়ে এখানে শেষ করতে পারো, পার্টলি করারও দরকার নেই, তুমি ফর্মুলার মধ্যে একসাথে মান বসিয়ে দাও, অর্থাৎ তোমার জিনিস যা জানা থাকাটাই জরুরি। তাহলে এখানে দেখো যে আমরা এখানে আসলে x1 বার x2 বার বসিয়েছি, আর এখানে মানগুলো সেপারেটলি করেছে, তোমাদের সেপারেট করার দরকার নেই, তোমরা সরাসরি এই ফর্মুলার নিচে মানটা বসিয়ে দিয়ে কাজ করো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে s1 স্কয়ার s2 স্কয়ার মান অর্থাৎ নিচের পোর্শন, এটাকে আমরা স্ট্যান্ডার্ড এরর বলি, হ্যাঁ, এই ভ্যালুটা আসছে আমার 7.89। তাহলে আমরা এখানে বসালাম, আমরা ভ্যালু পেয়ে গেছি হচ্ছে -3.841। ওকে, তাহলে এই যেহেতু এটা মাইনাস, আমরা যেহেতু জানি নরমাল ডিস্ট্রিবিউশন হচ্ছে একটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, সুতরাং এটাকে আমরা মড জেড হিসেবে ধরে নিতে পারি। ওকে, তাহলে মড জেড আমার তার মানে হচ্ছে এখানে আমাদের আসতেছে হচ্ছে, দ্যাট মিন্স মড জেড, দেখো মড জেড ইজ ইকুয়াল টু আসতেছে 3.841, 3.841, ঠিক আছে। এরপরে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে কমেন্টে চলে যাবে। তাহলে এই কথাটা এখন আসবে যে এগেইন যেহেতু এল আলফা ইজ ইকুয়াল টু 0.05 আমাদের বলে দিয়েছে কোথায় যেন, এখানে দেখো এই যে 5%। ওকে, 5% যেহেতু বলছে, সুতরাং আলফা ইজ ইকুয়াল টু 0.05 সিন্স ইট ইজ টু টেল টেস্ট। তাহলে কেন টু টেল, এই যে আমরা এখানে লিখেছি টু টেল, যেহেতু আমাদের কোনো মেনশন করা নাই, সুতরাং এটা হচ্ছে আমাদের টু টেল টেস্ট। সো সিন্স ইট ইজ এ টু টেল টেস্ট, দ্য ক্রিটিক্যাল ভ্যালু ইজ কত, এখানে 1.96। দেখো এখানে আমরা এখানে বলতে পারি এইভাবে, ক্রিটিক্যাল ভ্যালু ইজ 1.96, 1.96। কাজ করতে করতে তোমরা দেখবা যে নিজের মতো করে প্লাস মাইনাস তো আসে,
এটা কিন্তু প্লাস মাইনাস, যেহেতু এটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। তাহলে আমাদের তোমরা যদি গ্রাফে দেখো তাহলে দেখো যে এরকম যদি দেখো যে এই হলো আমাদের গ্রাফটা, ওকে। তাহলে এদিকে মাইনাস ইনফিনিটি আর এদিকে হচ্ছে আমাদের প্লাস ইনফিনিটি, এইখানে হচ্ছে আমাদের জিরো ভ্যালুটা, আর এইখানে যে কোনো একটা পয়েন্টে হচ্ছে আমার কত, ধরো এইখানে হলো আমাদের -1.96, ঠিক আছে। তাহলে আমার ভ্যালু কত আসছে, আমার ভ্যালু আসছে -3.841। তাহলে মাইনাস এটা এইদিকে পড়বে না কোথাও, এখানে যদি দেখো এটা এইদিকে কোথাও পড়ছে, -3.841, এদিকে কোথাও। তাহলে এইটা হচ্ছে আমার কি, এটা হলো আমার একসেপ্টেড রিজন না, আর এটা হলো আমার ক্রিটিক্যাল রিজন সিআর। তোমাদের আগে আমি ক্লাসে বলছি, এটা হচ্ছে আমাদের এআর একসেপ্টেড রিজন, এটা এই পুরোটা এখান থেকে পুরো এই পর্যন্ত। তাহলে আমি এমনিও দেখে বুঝতে পারছি যে আমার এটা কোন রিজনে পড়ছে, এটা ক্রিটিক্যাল রিজনে পড়ছে, তার মানে রিজেকশন রিজনে পড়ছে। তো আমরা এখানে বলছি যে সুতরাং যেহেতু সিন্স mod z is greater than mod z is greater than 1.5 1.96, so our hypothesis is rejected. এখানে বলছে since the observed value of z is greater than the critical value, the null hypothesis may be rejected at 5% level of significance. তাহলে 5% লেভেলের সিগনিফিকেন্স রিজেক্টেড হয়ে গেল। তাহলে আমরা বলতে পারছি যে হ্যাঁ, ব্র্যান্ড এ এবং বি কি করছে না, কোয়ালিটির দিক থেকে সেম না, তার মানে সিগনিফিকেন্টলি ডিফার করছে, ঠিক আছে, দুটোর কোয়ালিটি একই না। এই এখন দেখো এটা আমরা কমেন্টটা আরেকভাবে বলতে পারি, পি ভ্যালুর মাধ্যমে বলতে পারি। তাহলে পি ভ্যালুর মাধ্যমে আমরা কিভাবে বলছি, ফ্রম দ্য টেবিল জেড উই হ্যাভ, দেখো পি জেড লেস দেন -3.0, -3.0 মানেই হচ্ছে পি জেড গ্রেটার দেন 3.00, ওকে। তার মানে জেড এর ভ্যালু 3.00 চেয়ে বেশি। তাহলে তোমরা যদি টেবিলে দেখো, অর্থাৎ টেবিলে তুমি কোন দিকে দেখবা, দেখি আমি এখানে টেবিলটা, দেখো তোমাদের যে কথাটা বলছিলাম আমি, যে যেহেতু আমরা টেবিল থেকে পাচ্ছিলাম, টেবিলটা আমার আসলে এই মুহূর্তে এই স্লাইডে ছিল না, আমি নিয়ে আসলাম। জেড গ্রেটার দেন 30 ইজ ইকুয়াল টু 0 কিভাবে আমরা পেলাম জিনিসটা, আমরা আবার যাই যে স্লাইডগুলো, জেড এর ভ্যালু 30 এর চেয়ে বেশি। তাহলে আমরা একটু দেখি, দেখো এটা মাইনাস পোর্শন, এটা হচ্ছে আমাদের মাইনাস ভ্যালু, -3.9 থেকে শুরু করে ইয়ের পর্যন্ত, ঠিক আছে। তো তুমি যদি এখানে মাইনাসের পোর্শনটা দেখো তাহলে এখান থেকে সরাসরি দেখতে পারো যে রেজাল্ট দেখো -3.99, তার মানে হচ্ছে আমরা এই ভ্যালুটাকে কনসিডার করতে পারি। বা তুমি যে কোনো 3 এর চেয়ে বেশি যেহেতু, তাহলে তুমি এইটাকেও যদি কনসিডার করো 3.99, বা এটাকেও যদি কনসিডার করো তাহলেও আসে, তার মানে হচ্ছে এটা জিরোর চেয়ে যে প্রায় অ্যাপ্রক্সিমেটলি জিরো। অথবা তোমাকে যদি মডজেট দিয়ে করো তাহলে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এখানে এই ভ্যালুটা 1 থেকে মাইনাস করতে হবে, 3.9, আমাদের ভ্যালুটা কত ছিল, 3 এর চেয়ে বেশি। সুতরাং তুমি এখানে 3 এর চেয়ে বেশি হলে এইটাও নিতে পারো, এই দেখো এটা 3, হ্যাঁ, 3 এর চেয়ে বেশি, তো 3 এর চেয়ে বেশি হলে এইটাকেও আমরা নিতে পারি। 1 থেকে মাইনাস করলে এইখান থেকে আসলে বাকি যত ভ্যালু আছে, আর যদি আমরা 4 কনসিডার করি তাহলে এটাকে, এখানকার যে ভ্যালুগুলো প্রায় সবগুলো প্রায় 1 এর কাছাকাছি। তার মানে এই পোর্শনে কিন্তু আমরা 1 থেকে এই ভ্যালুগুলো মাইনাস করব, তাহলে প্রায় জিরোর কাছাকাছি হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখে আসি আমাদের কি আছে। আমাদের দেখো যে কথাটা বলা হলো যে we have z less than -3.00 is equal to z is greater than 3.00 approximately z 00। তাহলে এটাকে ভ্যালুটা আমরা বলছি কত, প্রায় জিরোর সমান, আমরা টেবিল থেকে দেখে আসলাম। hence the null hypothesis may be rejected at 0% level of significance। তাহলে এটা আমাদের যেহেতু 0.00 আসছে,
তো পি এর ভ্যালু আমাদের কত আসছে, এটাকে আমরা বলছি পি ভ্যালু, পি ইজ ইকুয়াল 0.00। সুতরাং ইট ইজ সেইড দ্যাট দ্য ভ্যালু অফ জেড ইজ হাইলি সিগনিফিকেন্ট সিন্স দ্য পি ভ্যালু ইজ 0.00। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যেহেতু আমরা ওদিকে 5% লেভেলে দেখেছি, যেহেতু আমরা এগুলো কিন্তু এর আগের ক্লাসগুলোতে আমি ডিসকাস করেছি যে কিভাবে আমরা পি ভ্যালুটাকে কনসিডার করব বা পি ভ্যালুর এগেইনস্টে আমরা কিভাবে কমেন্টটা করব। তাহলে দেখো যে আমরা কি বলছি যে হাইলি সিগনিফিকেন্ট সিন্স দ্য পি ভ্যালু ইজ 0.00। ওকে, এখন আসো কনফিডেন্স ইন্টারভ্যাল। তাহলে কনফিডেন্স ইন্টারভ্যালের ক্ষেত্রে দেখো 95, যেহেতু আমাদের আলফার ভ্যালু কত আছে, আলফার ভ্যালু দেওয়া আছে আমাদের 0.05। সো আমাদের কনফিডেন্স ইন্টারভ্যালটা হবে 95% কনফিডেন্স লিমিট অর কনফিডেন্স ইন্টারভ্যাল ফর দ্য ডিফারেন্স অফ টু পপুলেশন মিন mu1 and mu2 আর গিভেন বাই দিস। তাহলে এখানে আমাদের যে জিনিসটা যেটা হচ্ছে কি, আমাদের দেখো আমাদের ছিল কি, আমাদের ছিল হচ্ছে কি z ইজ ইকুয়াল টু, আমাদের এইরকম ছিল না, z ইজ ইকুয়াল টু ছিল x1 বার মাইনাস x2 বার, নিচের রুট ওভার হচ্ছে s1 স্কয়ার ডিভাইডেড বাই n1 প্লাস s2 স্কয়ার ডিভাইডেড বাই n2। ওকে, তাহলে তোমরা যখন কনফিডেন্স ইন্টারভ্যাল বের করবা তখন কি করবা, এই যে এই ভ্যালুটা এইটা, দ্যাট মিন্স x1 বার মাইনাস x2 বার, এটা প্লাস মাইনাস হচ্ছে এটা ইনটু এটা, এই যে জেড, এই জেড কিন্তু টেবিল ভ্যালুটা, এই জেড এর ভ্যালুটা কিরকম ভ্যালু হবে, টেবিল ভ্যালু। তার মানে জেড ইনটু হচ্ছে রুট ওভার s1 স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে n1 প্লাস s2 স্কয়ার ডিভাইডেড বাই n2। ঠিক আছে, s2 স্কয়ার ডিভাইডেড বাই n2। এখন শুধু মনে রাখতে হবে এই জেডটা কিন্তু এটা কিরকম ভ্যালু, জেড এর এটা হচ্ছে টেবিল ভ্যালুটা, ট্যাব ভ্যালু, হ্যাঁ ট্যাব ভ্যালু, এই জেড এর টেবিল ভ্যালু। তাহলে জেড এর টেবিল ভ্যালু আমরা 5% লেভেল অফ সিগনিফিকেন্স কত পেয়েছি, 1.96। তাহলে দেখো এখানে x1 বার মাইনাস x2 বার চলে আসছে, প্লাস মাইনাস এটা হচ্ছে 1.96, দ্যাট মিন্স জেড এর টেবিল ভ্যালুটা। আর হচ্ছে এখানে আমরা যে s1 স্কয়ার ডিভাইডেড বাই এটা আমরা আগেই পেয়েছি 7.81, তার মানে এইটার সাথে আমরা প্লাস মাইনাস এটা করব, আমরা দুটো রেঞ্জ পেয়ে গেলাম। সো 95% কনফিডেন্স ইন্টারভ্যাল হচ্ছে আমার এত থেকে এত। ওকে, এরপরে আমরা দেখি, এই ক্ষেত্রে দেখো আচ্ছা এটা তোমাদের আগেরটার মতোই, এটাকে আমি আর না করি, তোমরা এটাকে প্র্যাকটিস করবে। আমি অনেকগুলো এক্সাম্পল তোমরা যেহেতু দেখেছো যে এখানে আমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, কিন্তু এটা আসলে কিন্তু পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তার মানে হচ্ছে এটা প্রথম যেই ম্যাথটা আমরা করেছি তার মতো করে করতে হবে। ওকে, আমরা পরেরটাতে চলে যাই। পরেরটাতে দেখো, পরেরটাতে একটু ডিফার, সেটা হচ্ছে কিরকম, সেটা একটু না অন্যরকমই ডিফারেন্স হচ্ছে, সেটা হচ্ছে ম্যানেজার of a factory 1 claims that the average wages of its worker is higher than the factory of 2. A firm conducted a survey on daily wages of worker of the two factories to see if the claim is this. তাহলে এই যে দুটো ফ্যাক্টরি ক্লেম করছে যে তাদের কি এ ফ্যাক্টরির ওয়ার্কারদের ওয়েজেসটা হায়ার দেন ফ্যাক্টরি 2, ফ্যাক্টরি 1 এর ওয়েজেসটা ফ্যাক্টরি 2 এর চেয়ে হায়ার। তো তার এই যে ক্লেমটা, এই ডেটার আলোকে তার ক্লেমটা আমাদেরকে টেস্ট করে দেখতে বলছে। তাহলে আমাদের দেওয়া আছে ফ্যাক্টরি এ এর স্যাম্পল সাইজ হচ্ছে 16, ফ্যাক্টরি বি এর স্যাম্পল সাইজ হচ্ছে 11। ঠিক আছে, তারপরে হচ্ছে স্যাম্পল মিন দেওয়া আছে 290, আর ফ্যাক্টরি 2 হচ্ছে 250। স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে 50, এখানে হচ্ছে 50। ওকে, তাহলে এখানে দেখো যে আমরা পেয়ে গেলাম এটা কি, একটা হচ্ছে x1 বার, এটা x2 বার, সরি এটা হচ্ছে n1,
এটা হচ্ছে n2, ওকে, স্যাম্পল সাইজ। আর এটা হচ্ছে x1 বার, এটা হচ্ছে x2 বার। আর এখানে যেহেতু স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, সুতরাং এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2। তাহলে এখন চোখ বন্ধ করে বুঝতে হবে আমার কোন টেস্ট হবে। যেহেতু আমার স্যাম্পল সাইজও ছোট, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও আমার স্যাম্পলের দেওয়া, পপুলেশন দেওয়া নাই পপুলেশনের, তো আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকতে হবে টি। আর এখানে যদি কথাটা বলতো যে এটা পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে কিন্তু এটা টি হতো না, এটা হয়ে যেত জেড। ঠিক আছে? তাহলে দেখো এই কথাগুলো তোমাদের আগের মতো করেই আসবে। লেট আস assume that the wages of corresponding population of two factories are independent and normally distributed with common unknown variance sigma 1 square। মানে আমাদের হচ্ছে এটা যেহেতু আননোন, সেই কারণে আমরা এখানে বলছি যে এটা আননোন ভ্যারিয়েন্স এবং কমন ধরে নিয়েছি। কমন মানে হচ্ছে দুটো সমান ধরে নিয়েছি। Thus the null and alternative hypothesis are these and these। কারণ এটা তো নাল তো ইকুয়াল ধরবই, আর অল্টারনেটিভ μ1 গ্রেটার দেন μ2 ধরেছি কেন? কারণ আমার এইখানে যে ফ্যাক্টরি 1 ক্লেম করছে যে তার এভারেজটা, এভারেজ ওয়েজেস ফ্যাক্টরি 2 এর চেয়ে হায়ার। এই কারণে আমাদের এখানে অল্টারনেটিভটা হয়ে গেল μ1 গ্রেটার দেন μ2। তাহলে since the sample size are small and variance are unknown but equal, so our test statistic is this। অর্থাৎ এখানে তোমার এটা না লিখলেও চলবে, μ1 মাইনাস μ2 না লিখলেও হবে, শুধু তুমি t is equal to x1 বার মাইনাস x2 বার ডিভাইডেড বাই s1 ইন্টু রুট ওভার 1 বাই n1 প্লাস 1 বাই n2, এটুকু লিখলেই হবে। আর তার ডিগ্রিজ অফ ফ্রিডম কিন্তু এখন লাগবে। এর আগে জেড টেস্টের ক্ষেত্রে যেহেতু এটা লার্জ স্যাম্পল টেস্ট ছিল, এই ক্ষেত্রে কিন্তু ডিগ্রিজ অফ ফ্রিডমের কোনো বিষয় ছিল না। আর টি যেহেতু একটা স্মল স্যাম্পল টেস্ট, তাই কিন্তু এখানে একটা ডিগ্রিজ অফ ফ্রিডম অবশ্যই মেনশন করতে হবে। এবং আমাদের টেবিলের যে মানটা, সেই টেবিল মানটাও কিন্তু আমরা ডিগ্রিজ অফ ফ্রিডমের এগেইনস্টেই দেখব। তাহলে দেখো যে হুইচ ইজ ডিস্ট্রিবিউটেড অ্যাজ স্টুডেন্ট টি উইথ n1 প্লাস n2 মাইনাস 2 ডিগ্রিজ অফ ফ্রিডম, whereas s1 স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি, দেখো এই ফর্মুলাটা লিখবে। ওকে, ফর্মুলাটা আমাদের এরকম যাবে n1 মাইনাস, এটা কম্বাইন বা পুলড এস্টিমেটর, এটাকে আমরা বলি পুলড এস্টিমেটর। ওকে, is an estimate of common variance of sigma square। তার মানে s স্কয়ার প্লাস সিগমা স্কয়ারের একটা এস্টিমেট। ওকে, এখন এখানে তুমি ভ্যালুগুলো বসাও, n1 16, n2 11, তো দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম তুমি পেয়ে গেলে n1 প্লাস n2 মাইনাস 2। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে কেন n1 প্লাস n2 মাইনাস 2? কারণ যেহেতু এখানে ফ্যাক্টরি 1 একটা, আরেকটা ফ্যাক্টরি 2, দুই পপুলেশন, আলাদা পপুলেশন। তাহলে এখান থেকে আমি যে স্যাম্পলটা নিয়েছি তার জন্য আমার হবে একটা n1 মাইনাস 1। তার মানে হচ্ছে জিনিসটা হচ্ছে n1 মাইনাস 1 দেখো, তাহলে এখানে আমাদের যে জিনিসটা হলো, আমরা যা বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এখানে যে এই ফ্যাক্টরি 1 এর জন্য হচ্ছে তার ডিগ্রিজ অফ ফ্রিডম n1 মাইনাস 1, ফ্যাক্টরি 2 এর জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম n2 মাইনাস 1, দুটো মিলে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম হলো n1 প্লাস n2 মাইনাস 2। তাহলে আমরা এখানে এই জন্য n1 প্লাস n2 মাইনাস 2 ডিগ্রিজ অফ ফ্রিডম লিখলাম। ওকে, এখন জাস্ট আর কিছু না, তোমরা 5% লেভেল অফ সিগনিফিকেন্স বলেছে নাকি, যদি না বলে থাকে তাহলে তোমরা 5% ধরে নিয়ে করবে। ঠিক আছে, এখন দেখো এটা it is a one-tailed test, thus from the table of t distribution we have the critical value of 5% level of significance with 25 degrees of freedom is 1.708। তাহলে এটা টি ডিস্ট্রিবিউশনের যে টেবিলটা আছে সেই টেবিলে দেখবা একদিকে থাকবে না, যেহেতু এটা ওয়ান টেল টেস্ট, সুতরাং তোমরা 0.05 দেখবা, 0.05, অর্থাৎ এইদিকে দেখবা হচ্ছে 0.05 আর এদিকে দেখবা ডিগ্রিজ অফ ফ্রিডম। ঠিক আছে, এদিকে লম্বার দিকে যে টেবিলটা থাকবে সেই টেবিলে দেখবা ডিগ্রিজ অফ ফ্রিডম, আর এইদিকে রো এর দিকে যেটা থাকবে সেদিকে দেখবা আলফার ভ্যালু।
তাহলে আলফাতে দেখবা হচ্ছে 0.05, আর এই ডিগ্রিজ অফ ফ্রিডমে দেখবা হচ্ছে 25 এখান থেকে এটার এগেইনস্টে আমরা পাচ্ছি 1.708। সো এটা পেলাম আমরা হচ্ছে টেবিল ভ্যালুটা। আর আমাদের যে ভ্যালুগুলো আমরা পেয়েছি সেই ভ্যালুগুলো আমরা এই টেস্ট স্ট্যাটিস্টিকে বসিয়ে আমাদের মান পেয়েছি 3.03। তাহলে যেহেতু এই ক্যালকুলেটেড ভ্যালুটা বা টেস্ট ভ্যালু যদি বলি আমরা, সেটা যেহেতু এই টেবিল ভ্যালুর চেয়ে বড়, 1.708 এর চেয়ে বড়, সুতরাং আমরা হাইপোথিসিসটাকে বাতিল করে দিতে পারি। দ্যাট মিনস এটা বাতিল। আমরা ধরেছিলাম দুটো সমান, তার মানে এই কথাটা বাতিল হয়ে গেল। বাট এইটা যদি বাতিল হয়ে যায় তাহলে সত্য হবে কোনটা? এটা। তার মানে আমরা বলতে পারি হ্যাঁ, ফ্যাক্টরি ওয়ান যে ক্লেম করেছে যে তাদের অ্যাভারেজ ওয়েজেস অফ ইটস ওয়ার্কার ইজ হায়ার দ্যান দ্য ফ্যাক্টরি অফ টু, এটাই সত্য। ওকে, এইটা তোমাদের কনক্লুশনে তোমরা মেনশন করবে। ওকে, এই যে দেখো ডিসিশনের ক্ষেত্রে আমরা লিখেছিলাম দ্য অবজার্ভ ভ্যালু অফ টি ইজ গ্রেটার দ্যান দ্য টেবিল ভ্যালু, ইট লাইজ in the critical region, so the null hypothesis may be rejected at 5% level of significance. Conclusion এ দেখো the claim of manager of factory 1 is justified. তার মানে factory 1 যে ম্যানেজার যে ক্লেম করছে that is justified বা যৌক্তিক অথবা ট্রু, যেটাই বলুন। এই যে আমরা একটু আগেই আমাদের যে কাজটা করলাম সেটাতে আমাদের সমস্ত ভ্যালুগুলো দেয়া আছে, ঠিক আছে? অর্থাৎ আমাদের যে স্যাম্পল সাইজ, পপুলেশন, স্যাম্পল মিন, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সবকিছু দিয়ে দেওয়া আছে। আর এখানে আমরা আরেকটা এক্সাম্পল দেখি কিরকম সেটা। দ্য রেসিডেন্টস অফ ঢাকা সিটি কমপ্লেইনস দ্যাট দ্য traffic speeding fines given in their cities are higher than the traffic speeding fine that are given in Chittagong city. The appropriate authority agreed to study the problem. To check if the complaints were reasonable, independent random sample of the amount of paid by the resident of speeding fine in each of the two cities over the last 3 months were obtained and shown in the following table. তাহলে এখানে বলা হচ্ছিল যে আসলে কি করছে যে ঢাকা সিটি কমপ্লেইন করছে যে তাদের ট্রাফিক স্পিডের যে ফাইনটা হয় সেটা চিটাং সিটির চেয়ে হায়ার। তো এই কমপ্লেইন করাটা, এই যে কমপ্লেইনটা আসছে সেটার ভিত্তিতে অথরিটি কি করলো, যে অ্যাগ্রি করলো একটা স্টাডি করার জন্য। সেটা কি, যে চেক করে দেখবে দুটো সিটির আসলে ট্রাফিক তোমার স্পিডিং ফাইন যে সেটা সমান কিনা সেটা টেস্ট করে দেখার জন্য। তো তারা এই জন্য যে ডেটাগুলো নিয়েছে সেই ডেটাগুলো আমাদের এখানে দেয়া আছে। ঢাকা সিটির দেয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। ঢাকা সিটির স্যাম্পল দেওয়া আছে 10টা, চিটাং সিটির স্যাম্পল দেওয়া আছে 8টা। এখন এই যে ডেটা দেওয়া আছে একদম মানে অর্থাৎ এই যে ফাইনটা দেওয়া আছে, এবং ট্রাফিক স্পিডিং এর যে ফাইনটা সেই ফাইনটা দেওয়া আছে এখানে 100, 125, 135, 128 এরকম। আর চিটাং সিটির যে ফাইনটা এটা দেওয়া আছে এখানে। এখন এটা টেস্ট করে দেখতে গিয়ে অ্যাসিউমিং দ্যাট অ্যান ইকুয়াল পপুলেশন ভ্যারিয়েন্স টেস্ট, সমান পপুলেশনটা পপুলেশন ভ্যারিয়েন্স সমান কিনা সেটা আমরা যাচাই করার জন্য কিছু অ্যাজাম্পশন আমরা ধরে নিয়েছি। সেটা হচ্ছে কি, where there is any significant difference the mean cost of speeding in two cities and find the 95% confidence interval। তাহলে দুটোর যে মিন কস্টটা অর্থাৎ ফাইনটা যেটা সমান কিনা, ইকুয়াল কিনা সেটা টেস্ট করে দেখা এবং তার 95% কনফিডেন্স ইন্টারভেলটা বের করে দেখা। আর হচ্ছে where the mean speeding cost of Dhaka city is higher than the speeding city of at Chittagong city at 1% level of significance। আর সেকেন্ডে বলা হচ্ছে যে এটার ঢাকা সিটির যে স্পিডিং ফাইনটা সেটা চিটাগাং সিটির চেয়ে বেশি কিনা এটা 1% লেভেলে টেস্ট করে দেখতে বলছে। তাহলে এখানে শুধু হচ্ছে দুটো জিনিস আমাদের, একটা হচ্ছে এই ভালো করে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে যে এখানে হচ্ছে আমার ইকুয়াল অল্টারনেটিভটা ইকুয়াল হবে আর এখানে অল্টারনেটিভটা গ্রেটার দেন হবে। আর এখানে 5% আমরা কাজটা করব যেহেতু 95% কনফিডেন্স ইন্টারভেল বলছে, আর এখানে আমরা 1% কাজটা করব। তাহলে আমরা কিছু ধরে নেই যে let x1 be the speeding cost in Dhaka city and x2 be the speeding cost in Chittagong city. Assuming that the sample have been drawn independently from two normal population with mean mu1 and mu2 respectively with common variance sigma square.
এটা আমরা একটু আগেও বলেছি, তো এখানে আমরা এক্সপ্লেনেশনে না গেলাম। উই হ্যাভ টু টেস্ট দ্য ফলোইং হাইপোথিসিস। এক নম্বরে হচ্ছে μ1 ইকুয়াল টু μ2, অল্টারনেটিভ হচ্ছে μ1 নট ইকুয়াল টু μ2। এটা হচ্ছে ফর ওয়ান এনি সিগনিফিকেন্ট ডিফারেন্স বলছে। আর তাহলে আমরা অল্টারনেটিভে যেহেতু আমাদের কোনো মেনশন করা নাই যে ঢাকা সিটিটা বেশি বা কম, সেই কারণে আমরা এখানে μ1 ইকুয়াল টু μ2 ধরলাম। যেহেতু এটা নট ইকুয়াল টু হলো, সো অফকোর্স এটা 2 টেস্ট হবে। ওকে, তাহলে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক হবে টি। কেন? আমার স্যাম্পল সাইজ দুটোই ছোট, এন এখানেও এটা 8টা, এটা 10টা, দ্যাট মিনস n1 and n2 বোথ আর লেস দেন 30। আর কোথাও আমাদের পপুলেশন ভ্যারিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডিভিশন দেয়া নাই, so our test statistic will be t, and t is equal to x1 bar minus x2 bar divided by s into root over 1 by n1 plus 1 by n2। ওকে, এখন দেখো যে এই এসটা আমরা একটু আগে যেটা বের করেছি সেটা লিখেছি, সেটা হচ্ছে s2 স্কয়ার is equal to n1 minus 1 into s1 স্কয়ার plus n2 minus 1 into s2 স্কয়ার divided by n1 plus n2 minus 2। একটু আগেই আমরা এই ফর্মুলাটা করেছি, এবং সেই ক্ষেত্রে আমাদের যেটা দেয়া ছিল সেটা হচ্ছে s1 স্কয়ারও দেয়া ছিল, s2 স্কয়ারও দেয়া ছিল, আর n1 into তো দেয়া ছিল, ওইটা তো দেয়া থাকতেই হবে। আর এখানে কিন্তু আমাদের সরাসরি s1 স্কয়ার s2 স্কয়ার নাই, ঠিক আছে? আমাদের কিন্তু x1 বার x2 বারও নাই। সুতরাং আমাদের এই যে ডেটা আছে সেই ডেটা থেকে আমাদের এটা বের করে নিতে হবে। তাহলে এই ডেটা থেকে আমরা প্রথম ডেটা থেকে যোগ করে আমরা টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে অর্থাৎ 10 দিয়ে ভাগ করে আমরা x1 বার পেয়ে যাব, আর এটার থেকে আমি x2 বার পেয়ে যাব, ঠিক আছে, দুটো থেকে। আর ঠিক একইভাবে এখান থেকে আমাকে s1 স্কয়ার বের করতে হবে, ওই যে তোমরা আগেই করেছো, আমি পাশে একটু লিখে রেখেছি। s1 স্কয়ার ইকুয়াল টু 1 বাই n1 মাইনাস 1 ইন্টু হচ্ছে x, এটা 1 হবে। এটা দুটোকে তুমি গুলায় ফেলতে হবে না, এটা হচ্ছে আমাদের, এটা x1, ওকে, এটা 1, এটাও 1 হবে। তাহলে আমরা এখান থেকে কি পাবো? এখান থেকে আমরা s1 স্কয়ার পেয়ে যাব। ওকে, এটাতে মানটা বসাতে গেলে আমার কি করতে হবে? তোমাদের এখানে কিন্তু এক ছক করতে হবে। অর্থাৎ ছকের ক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে, আমি একটু দেখাই এখানে, সেটা হচ্ছে ধরো এরকম একটা ছক করে নিয়ে এখানে তুমি x1 বসালা একটা, আর হচ্ছে এখানে x1 স্কয়ার বসালা, কারণ হচ্ছে তোমার স্কয়ার তো লাগবেই। আর এখানে এটা এটাকে, এটা হচ্ছে আমাদের 1, এটা 1, হ্যাঁ, 1 স্কয়ার। আর এটাকে আমরা বসালাম x2 বসালাম, আর 2, আর এটাকে আমরা x2 স্কয়ার। তাহলে এখানে আমি যে x1 এর যে ভ্যালুগুলো আছে 10, 100, যেটা মানে সরি 100, এরকম করে মানগুলো বসিয়ে যাব। ওকে, এরকম করে মান বসিয়ে যাব, এখানে তার স্কয়ার গুলো করব, আর এখানে আমরা সেকেন্ডে বসাবো এটা 95, তারপরে এখানে আপ টু এরকম করে বসিয়ে যাব, এখানে তার স্কয়ার গুলো করব। তাহলে এখান থেকে যোগ করলে আমরা কিন্তু এখান থেকে আমাদের যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা পেয়ে যাব। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করছি, এখানে এই যে তুমি s1 স্কয়ারের যে ভ্যালুটা, এখানে x1 স্কয়ার যোগ করবা, এখানে x1 যেটা সেটা যোগ করবা এবং হোল স্কয়ার করবা। এটা আগে যোগ করে তারপরে হোল স্কয়ার, এটা ভুল করবে না, তাহলে কিন্তু নেগেটিভ ভ্যালু আসবে। ভ্যারিয়েন্স কখনোই নেগেটিভ হয় না। ওকে, কারণ এটা মূল যে সূত্রটা সেটা কিন্তু স্কয়ারের সূত্র। তো এইটা ডিভাইডেড বাই হচ্ছে n1। তোমরা সূত্রটা ভালো করে খেয়াল করবা, এখানে 1 বাই n মাইনাস 1, এইটা হলো একটা ব্র্যাকেট সামেশন x1 স্কয়ার, তার মানে এখানকার যে যোগ করে যেটা পাবা সেটা এখানে বসাবা, মাইনাস সামেশন x1 হোল স্কয়ার, তার মানে হচ্ছে এখানে যোগ করে যেটা পাবা সেটা এখানে বসাবা এবং হোল স্কয়ার করবা, তার নিচে হচ্ছে n1 দিয়ে ভাগ করবা। একই রকম কাজ করে তোমরা s2 স্কয়ারও বের করবা। তাহলে এইখানে বসাবা s1 স্কয়ারের মান, এখানে বসাবা s2 স্কয়ারের মান, তারপরে n1 এর মান বসাবা, n2 এর মান বসাবা, নিচে n1 প্লাস n2 বসাবা, বসিয়ে আমরা কিন্তু কি পেয়ে যাব, এই নিচে s এর মানটা, s স্কয়ারের মানটা পাবো, সেটাকে রুট করে ফেলবো। আমরা দেখি পরের টার্মে, এই যে এখানে দেখো এটা করেছে, সেটা হচ্ছে আমরা এখানে না যাই, আগে এইদিকে চলে আসি।
তাহলে এখানে আমাদের দেওয়া আছে x1 বার x2 বার, অর্থাৎ ওই যে টেবিলটা করে নিয়ে কাজটা করবা, তাহলে তোমাদের এখানে তো সমস্ত ডিটেইলসে করে দেওয়া থাকবে না বইতে। তাহলে x1 বার x2 বার, s1 s2, আর হচ্ছে কম্বাইন যে আমরা s স্কয়ার সেটা পেলাম এটা। তারপরে আমরা কি করলাম, ওই টেস্ট স্ট্যাটিস্টিকের মধ্যে আমরা এখানে মানটা এখানে বসিয়ে দিলাম, পেয়ে গেলাম 4.30, 4.30। তাহলে এখন দেখো এই যে কমেন্টে ঠিক আগের মতো করেই তোমরা আসলে এইটাতে কেন যে এরকম করে করেছে, এখান থেকে তোমরা যে কাজটা করবে তোমাদের সুবিধার জন্য এই জায়গার পরে এখানে চলে আসবে। ওকে, তাহলে এইটা হলে গেল। তারপর তুমি বলবা যে গিভেন n1 এত n2 এত, সো দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম ইজ এত এবং এত, 16 হলো। ফ্রম দ্য টেবিল অফ টি ডিস্ট্রিবিউশন উই হ্যাভ দ্য ক্রিটিক্যাল ভ্যালু অফ টি at 5% level of significance with 16 degrees আর প্লাস মাইনাস 2.12। তাহলে 16 ডিগ্রি ফ্রিডমের জন্য 5% লেভেল অফ সিগনিফিকেন্সে আমাদের টি এর ভ্যালু পেয়েছি আমরা 2.12। আর দেখো এটা কিন্তু তোমাদের একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে 2.12 আমরা কিন্তু টু টেল টেস্টের জন্য পেয়েছি, সেই কারণে এটাকে এই কথাটাকেই আমরা যেভাবে লিখছে টি 16 কমা দিয়ে 0.025, তার মানে এটা 5%কে তুমি যদি ভাগ করো 2 দিয়ে, যেহেতু এটা টু টেল টেস্টের মান, তাই 5%কে 2 দিয়ে ভাগ করে এই মানটা লিখবা, এবং এইটার এগেইনস্টে যে ভ্যালুটা সেটা পেয়েছে 2.12। আর আমাদের টেবিল ভ্যালু আসছে কত, 4.30। সুতরাং যেহেতু এটা বড় এটার চেয়ে, সুতরাং হাইপোথিসিসটা কি হলো, রিজেক্টেড হয়ে গেল। ওকে, তাহলে এখানে দেখো the observed absolute value of t is greater than the critical value, it lies in the critical region, so the null hypothesis may be rejected at 5% level of significance। আর কনফিডেন্স ইন্টারভ্যালটা একটু আগে আমরা যেভাবে দেখিয়েছি, z এর যে কনফিডেন্স ইন্টারভ্যাল একই রকম ভাবে আমরা t এর কনফিডেন্স ইন্টারভ্যালটা একই রকম ভাবে বের করতে পারি, একই একই রকম ভাবে, শুধু এইখানে এই যে ভ্যালুটা সেই ভ্যালুটা হবে t এর ভ্যালুটা, অর্থাৎ t এর টেবিল মান। এখানে এখানে একেবারে দুইটা তো করে দেখিয়েছে, অর্থাৎ মিউ1 মাইনাস মিউ2 ভ্যালুটা এখানে এই পাশে তোমার মাইনাসের পোর্শন দিয়েছে, এই পাশে প্লাস পোর্শন দিয়েছে। তুমি যদি একসাথে একেবারে প্লাস মাইনাস দিয়ে দুইটা ভ্যালু বের করে নাও তাতেও কোনো সমস্যা নেই। আলটিমেটলি আসলে এখানে এইভাবেই করেছে। x1 বার মাইনাস x2 বারের ভ্যালুটা দেখো, উপর থেকে এই যে এই ভ্যালুটা 39.30 প্লাস মাইনাস 2.12 ইন্টু হচ্ছে 4.30। ওকে, তাহলে আমাদের আমরা রেজাল্ট পেয়ে গেলাম, সেটা হচ্ছে যে 30.18 অ্যান্ড 48.40। তাহলে আমরা কনফিডেন্স ইন্টারভ্যালটা পেয়ে গেলাম। এখন এটা পি ভ্যালুর এগেনস্টেও আমরা করতে পারি, দেখাতে পারি। ফ্রম দ্য টেবিল অফ দ্য ক্রিটিক্যাল ভ্যালু অফ টি ডিস্ট্রিবিউশন ফাইন, দেখো টি এর টেবিল ভ্যালু থেকে আমরা কত পেয়েছি, 2. এটা 5% যদি ওয়ান টেইলের মান হয়, ওয়ান টেইলের হলে আমাদের ইয়েটা পাচ্ছি 2.921। যেহেতু এটা টু টেইল টেস্ট, সুতরাং 5% এর মানটাকে আমরা কি করব, 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করে আমরা পেয়ে যাব, দেখো 0.010। তার মানে এটা কিন্তু 1% হয়ে গেল। ঠিক আছে, 1% ক্যান বি কনসিডার্ড অ্যাজ দ্য স্মলেস্ট লেভেল অফ সিগনিফিকেন্স at which the null hypothesis is still rejected। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে নাল হাইপোথিসিসটা 1% এর ক্ষেত্রেও স্টিল রিজেক্টেড হচ্ছে। সো দ্য রিকোয়ার্ড পি ভ্যালু ইজ 0.01। তাহলে এখান থেকে আমরা পি ভ্যালুটা পেয়ে গেলাম কত, 0.01। এখন দেখো যে আমাদের এটা পেয়ে গেলাম আমরা পি ভ্যালু। সেকেন্ড যে ক্লজ ইয়েটা আছে সেখানে দেখো, in this case we have to perform one tail test। পরেরটা আমাদের কিন্তু দেখো, যদি একটু খেয়াল করে দেখো যে পরেরটাতে আমাদের কি বলছে, whether the mean speeding cost in Dhaka city is higher than the Chittagong city। তার মানে এটা হয়ে গেল আমাদের ওয়ান টেল টেস্ট, এবং সেটা 1% লেভেল অফ সিগনিফিকেন্স এর জন্য। ওকে, তাহলে আমরা যাই, এখানে দেখো ইন দিস দেখো mu1 is equal to mu2 against h1 mu1 greater than mu2। তাহলে এখানে জাস্ট আর কিছু না, ক্যালকুলেশন তুমি আগেই করে আসছো টি এর টেবিল ক্যালকুলেটেড ভ্যালুটা, আর এখন শুধু তুমি কম্পেয়ার করবে। হিয়ার দ্য ক্রিটিক্যাল ভ্যালু অফ টি at 1% level of significance with 16 degrees of freedom is এত।
তাহলে 16 ডিগ্রিজ অফ ফ্রিডমে 1% লেভেল অফ সিগনিফিকেন্সে কি এর ভ্যালুটা পেয়ে গেলাম আমরা এটা। ওকে, তাহলে অবজার্ভ ভ্যালু আমরা পেয়েছি কত? অবজার্ভ ভ্যালু পেয়েছি আমরা 4.30। ওকে, 4.30 অবশ্যই এটার চেয়ে বড়, সুতরাং হাইপোথিসিসটা আমার 1% লেভেলও এটা রিজেক্টেড হয়ে যাচ্ছে। In this case too, if the observed of T falls in the rejection region, so the null hypothesis may be rejected at 1% level of significance. তাহলে 1% level of significance এও কিন্তু এটা রিজেক্টেড হয়ে যাচ্ছে। We conclude that on an average, the traffic fines at Dhaka city is higher than the rejected Chittagong city. ঠিক আছে, তাহলে যেহেতু আমরা ধরেছিলাম দুইটা সমান, আমরা ধরেছিলাম μ1 সমান μ2, তার মানে হচ্ছে দুটোর আমরা ধরেছিলাম ফাইনটা দুটো সিটির সমান, কিন্তু যেহেতু এটা রিজেক্ট হয়ে গেল, সুতরাং এই পরেরটার জন্য ঢাকা সিটির যে ফাইনটা সেটা গ্রেটার দেন চিটাগং সিটি, এটা আমরা কনক্লুশন করতে পারি। আর এখানে পি ভ্যালুর ক্ষেত্রে দেখবা যে যেহেতু in this case p value is 0.005 because t is, কারণ এটাকে তোমার দেখো ওয়ান টেলের জন্য এর জন্য 1% লেভেল, তো 1% লেভেলের জন্য তুমি এটাকে 1% মানে 0.01 কে 2 দিয়ে যদি ভাগ করো 0.005, সো বিকজ টি ইজ গ্রেটার দেন কত? টি ইজ গ্রেটার দেন হচ্ছে, এটা ছোট না, টি ইজ গ্রেটার দেন 4.30 ইকুয়াল টু 0.005। ওকে, তাহলে আমরা এখান থেকেও পি ভ্যালুটা পেয়ে গেলাম। পরে আমাদের এই পর্যন্তই থাকুক আজকে, আমরা পরের ক্লাসে হয়তো অন্য কোনো এক্সাম্পল নিয়ে কথা বলবো।